সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকের বিষয়, বিএনপি যে গর্ত খুঁড়েছিল আওয়ামী লীগের জন্য, সেই গর্তে ডুবে মরতে যাচ্ছে এবং আর কোনোদিন পুনর্বাসন হতে পারবে না, এমনটাই আশঙ্কা করা যাচ্ছে। সে বিষয়েই সংক্ষেপে একটু আলোচনা করছি। আমরা যখন আওয়ামী লীগ সরকার ৩ টার্ম অর্থাৎ ২০০৮, ২০১৪, ২০১৮ সাল ক্ষমতায় থাকার পর ২০২৪ সালের নির্বাচনে যখন অংশগ্রহণের কথা আসছিল, তখন বিএনপি বলছে নো, আমরা অংশগ্রহণ করব না, তবে এই সরকারকে পতন করে আমরা ক্ষমতায় যাব। কারণ হচ্ছে আমাদের জনসমর্থন প্লাস ভোট যদি হয়, আর আওয়ামী লীগের সাথে যদি জাতীয় পার্টি থাকে, আর ইসলামী দল যেমন চরমোনাই যদি মানে এককভাবে নির্বাচন করে, তাহলে আমাদের জীবনও বিরোধী দলীয় হওয়া সম্ভব না। বিধেয় আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না। তাহলে প্রশ্ন করা হয়েছে, তাহলে কিভাবে? তাহলে তো একটা ইন্টারিম গভর্নমেন্ট অথবা অন্তর্বর্তী তৃতীয় শক্তি আসবে। বল তখন বলছে যে তৃতীয় শক্তি আসতে পারে, অসুবিধা নেই, আসুক। তখন তাদেরকে প্রশ্ন করা হয়েছে, তারা তো ৫ বছরও ক্ষমতায় থাকতে পারে। ক্ষমতায় থাকুক, তারপরও হাসিনার পদত্যাগ চাই। সেই হাসিনার পদত্যাগের জন্য আপ্রাণ চেষ্টা, দেশি বিদেশি চক্রান্ত, স্নাইপার অস্ত্র সহ বিভিন্ন ধরনের। এমনকি আমরাও চেয়েছি যে এই একনায়কতন্ত্র, পরিবারতন্ত্র, তাছাড়া ক্ষমতার রদবদল না হলে আসল কর্মীদের কোনো মূল্যায়ন হয় না। যাই হোক, সেজন্য আমরাও ক্ষমতার পরিবর্তন চেয়েছিলাম। কিন্তু তাই বলে এই না যে দেশের সংবিধান ধ্বংস করব, দেশের মুক্তিযুদ্ধকে ধ্বংস করব, দেশের পতাকাকে ধ্বংস করব, দেশের নাম, যে নামের আমাদের পরিস্থিতি, সেই পরিস্থিতিকে বিকৃত করব, এটা হতে পারে না। যাই হোক, তখন তারা আশ্বস্ত হয়েছে যে ১০ বছরও যদি তৃতীয় শক্তি ক্ষমতায় থাকে, তাতেও বিএনপি রাজি, তারপরও আওয়ামী লীগকে হটাতে হবে। যাই হোক, সেই প্রতিশ্রুতি নিয়ে আন্দোলন সংগ্রামে মাঠে নামছে এবং সকলকে সেভাবেই মোটিভেশন দিয়েছে, আপনারা ১০ বছরও যদি ক্ষমতায় থাকে, তাহলেও আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু বাই দি বাই দেখেন, এই জুন জুলাইয়ের আন্দোলনের পর শেখ হাসিনা যখন দেশ থেকে চলে যান, তখন বিএনপি পরোক্ষভাবে ক্ষমতা দখল করে ফেলছে বা পরোক্ষভাবে প্রধানমন্ত্রী হয়ে গেছেন, সেভাবেই তারা দেশে আভিজাত্য বিস্তার করেছে। এরপরে দেখেন, দেশের যে আইনি ব্যবস্থাটা ধ্বংস করে দিয়েছে। হত্যাকারী যারা, যারা ফাঁসির আসামি, যারা যাবজ্জীবন কারাদণ্ডের আসামি, সকল আসামিদেরকে ছেড়ে দিয়েছেন, মুক্তি দিয়েছেন, খালাস দিয়েছেন, মামলাই নেই। যখন তাদের মামলাগুলো শেষ হয়ে গেছে, মামলাগুলো খারিজ হয়ে গেছে, তখনই তাদের মানে চেঞ্জ, পরিবর্তন। কিন্তু যখন আন্দোলন সংগ্রাম হয়েছিল, যখন সরকার পতনের কথা হয়েছিল, তখন কিন্তু একটা অলিখিত চুক্তি হয়েছিল, মিনিমাম ১০ বছরও যদি ইন্টারিম গভর্নমেন্ট অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার যদি থাকে, অথবা যে সরকারি আসুক না কেন, তারা যদি ১০ বছরও ক্ষমতায় থাকে, তাহলে আমাদের কোনো আপত্তি নেই। সেই কথার প্রসঙ্গেই কিন্তু এই আন্দোলন সংগ্রাম এতটা জোরালো হয়েছে। দেশি বিদেশি অনেক চক্রান্ত হয়েছে, দেশি বিদেশি অনেক আত্মসংগ্রামে হয়েছে। সেখানে ৫ মাস শেষ হতে না হতেই তাদের যেহেতু মামলাগুলো খারিজ হয়েছে, আসামিগুলো বের হয়ে গেছে, ফাঁসির আসামিগুলো বের হয়ে গেছে, অর্থাৎ তাদের যে কোনো আসামি এখন আর নেই। এখন তো তাদের আর প্রশ্ন নেই, এখন তারা আন্দোলন সংগ্রাম করতে তো দ্বিধা নেই। আর অপরদিকে আওয়ামী লীগ পালিয়ে গেছে, দেশ ছাড়া হয়েছে, তারা আর মাঠে নেই, তারা মাঠে থাকতে পারবে না, মাঠে আসতে পারবে না। তাদের পক্ষে আইন নেই, কানুন নেই, বিচার নেই, ব্যবস্থা নেই, কোনো কিছুই নেই। বরঞ্চ আরো আওয়ামী লীগের ট্যাগ দিয়ে জেলে দেওয়া হচ্ছে, ছাত্রলীগকে ট্যাগ দিয়ে জেলে দেওয়া হচ্ছে, ভারতের দালাল বলে জেলে দেওয়া হচ্ছে, জুলুম করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে। যারা চাঁদা দিয়ে থাকতে পারে তারা থাকে। সাধারণ জনগণও এখন জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছে। যাই হোক, এখন যেহেতু বিএনপির কোনো আসামি
জেলে নেই বা মানে মামলা নেই, খালাস হয়েছে, তখন তারা তো আর পল্লী দিতে অসুবিধা নেই। সেখানে এখন তারা দ্রুত নির্বাচন চাচ্ছে। দ্রুত নির্বাচন চাচ্ছে। অপরদিকে এই জুন জুলাইয়ের আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে, যারা মৃত্যুবরণ করেছে ৮৩৮ জন এবং প্রায় ২০০০ এর মতো আহত হয়েছেন। এই পরিবারগুলো এবং যারা আন্দোলনে অংশগ্রহণ করেছেন তাদের কথা হচ্ছে, আমাদের একটা প্ল্যাটফর্ম থাকবে। আমরা দেশকে একটা সঠিকভাবে সুন্দরভাবে গড়াবো এবং দেশটাকে এই রক্ত যেন বারবার না ঝরে এবং দেশে যাতে মানে এক ফ্যাসিস্ট চলে যেয়ে আরেক ফ্যাসিস্ট আবার ক্ষমতায় আসবে, এটা যেন না হয়। এটা চরমোনাই, জামাত, শিবির, হেফাজত এবং সমন্বয়কারী বৈষম্য বিরোধীদের কথা। সেখানে আমরা দেখে নিই সংস্কার করে কি করা হচ্ছে সে বিষয়ে একটু আপনাদের সাথে সংক্ষেপে শেয়ার করছি। দেখেন, আমরা একটু পড়ি আপনাদের শুনাই তাহলে সহজ হবে। যে দেখেন, বিষয়টা হচ্ছে ৬৬(২) অনুচ্ছেদের অধীনে একটি বিশেষ আইন প্রণয়ন করে সংসদ সদস্য হওয়ার অযোগ্য করা। অর্থাৎ এই বিষয়টা হচ্ছে যে করছে এভাবে যে যারা বিচারাধীন আছেন তারা নির্বাচন করতে পারবে না। যাদের সাজা হয়েছিল, যাদের বিচার হয়েছিল, তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এই বিষয়টা ওনারা সংক্ষেপে এভাবে লিখেছে। অন্যান্য পত্রিকাগুলোতে ভালো আসছে। বাংলাদেশ প্রতিদিন পত্রিকা ওনারা আবার নিরপেক্ষতা পালন করার চেষ্টা করছে বা মানে একটু নিজেকে পিঠ বাঁচানোর জন্য চেষ্টা করছে, মানে সঠিক তথ্যটা বের করতে পারছে না এবং বলছে না। যাই হোক, অন্য একটা পত্রিকায় আসছে, সেটা হচ্ছে যে যারা ফৌজদারি মামলায়, হ্যাঁ, যারা ফৌজদারি মামলায় যারা আসামি এবং বিচারাধীন আছে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এমনকি যারা বিচারে ছিল, রায় হয়েছিল, সাজা হয়েছিল, রায় হয়েছে, খালাস পাওয়ার পরও তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তাহলে দেখেন, আমরা আওয়ামী লীগকে বাদ দিলাম। আওয়ামী লীগ তো আর হয়তোবা দেখা গেছে জাতিসংঘ বা ডোনাল্ড ট্রাম্প, ভারত যদি হস্তক্ষেপ না করে তাহলে দেখা গেছে আরো আগামী ২০ বছরও আসতে পারবে না। আর যদি তারা হস্তক্ষেপ করে দেখা গেছে ১ সপ্তাহ বা ১৫ দিন বা ১ মাসের মধ্যেও চলে আসতে পারে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আমরা যদি আমাদের গণ অভ্যুত্থানকে ধরে রাখতে পারতাম তাহলে আগামী ২০ বছরও আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারতো না। তো যাই হোক, সে আওয়ামী লীগকে বাদ দিলাম। এখন দেখেন বিএনপির যে সকল মামলাগুলো হয়েছে এবং সাজা হয়েছে তারা কিন্তু প্রার্থী হতে পারবে না। যাদের নামে ফৌজদারি মামলা আছে তাদের প্রার্থী হতে পারবে না। এবং যারা মানে এরপরে নির্বাচনের আগে আগে বিএনপির হাজারো নেতাকর্মীদের নামে ফৌজদারি মামলা হবে। কারণ হচ্ছে তারা অপরাধ করতেছে, তারা চাঁদাবাজি করছে, তারা লুটপাট করছে, তারা নৈরাজ্য করছে, তারা দখলবাজি করছে। বিদায় কি তাদের নামে মামলা দেবে। এই অপশনটা রাখার উদ্দেশ্য হচ্ছে, আওয়ামী লীগকে তো আমরা বাদ দিয়ে দিচ্ছি, আগামী ২ টার্ম ধরেন বাদ দিলাম। যদি আওয়ামী লীগ ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ভারত এবং জাতিসংঘ যদি হস্তক্ষেপ না করে তাহলে দেখা গেছে আওয়ামী লীগকে আমরা বাদ দিয়েই দিলাম। এরপরে দেখেন বিএনপি, তাহলে বিএনপি কারা নির্বাচন করতে পারবে না? যারা আগে রায় পেয়েছে এরপরও খালাস হয়েছে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এরপরের বিষয় হচ্ছে যারা ফৌজদারি মামলার আসামি, বিচারাধীন আছে, তারা নির্বাচন করতে পারবে না। এরপরে হচ্ছে দলের প্রধান তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না। বিষয়টা দেখেন। এরপরে হচ্ছে যে এরপরের বিষয়টা আসছি, তাহলে দেখেন বিএনপির সকল নেতাকর্মীদের ফৌজদারি মামলা আছে, তারা রায় পেয়েছে, সাজাও খেটেছে, আবার সেটা আপিল করে খালাস পেয়েছেন, কিন্তু তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন এই সংস্কারে। এরপরে হচ্ছে ফৌজদারি মামলা যাদের আছে তারা নির্বাচন করতে পারবে না। এরপর দেখেন তারেক জিয়া, তিনি কিন্তু দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। হ্যাঁ, এই যে চেয়ারম্যান ভারপ্রাপ্ত, তিনি কিন্তু প্রধানমন্ত্রী আর হতে পারছেন না। এরপরে দেখেন তিনি নির্বাচন করতে পারছেন না।
খালেদা জিয়া 2 বারের প্রধানমন্ত্রী হয়েছেন, কিন্তু তিনি আর প্রধানমন্ত্রী হতে পারবেন না। এরপরে দেখেন সিনিয়র যারা নেতাকর্মীরা আছেন তাদের সকলের নামেই কম বেশি ফৌজদারি মামলা আছে এবং সামনে হবে। তাহলে বিএনপি কি হচ্ছে? ভ্যানিশ হচ্ছে। আর বিএনপির পক্ষে পৃথিবীর কোনো রাষ্ট্র আর দাঁড়াবে না। কেন দাঁড়াবে না? আমি আপনাদের খালি শুধুমাত্র পাকিস্তান ছাড়া, পাকিস্তান বিএনপিকে মদদ দিবে। 100 রফিকুল ইসলাম মাদানি বলেছে 100 ট্রাক অস্ত্র এনে হলেও আমরা দেশকে স্বাধীন করে ছাড়ব। রফিকুল ইসলাম মাদানি মাহফিলে বলছে 10 ট্রাক অস্ত্র মামলার আসামি লুৎফুজ্জামান বাবরের যে খালাস হয়েছে তাতে কি হয়েছে, আর প্রয়োজনে আরো 100 ট্রাক অস্ত্র আমরা আনবো, সেটা বলেছে। যাই হোক, তাহলে বিএনপি নির্বাচন করতে পারছে না, আওয়ামী লীগ পারছে না, তাহলে কারা নির্বাচন করবে? জামাত ইসলাম, চরমনাই, হেফাজত, হিজবুত তাহরীর। এই হলো আমাদের একটা পরিস্থিতি। যাই হোক, এখন বোঝার আপনারা যা বোঝার বুঝিয়ে নিন। আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।